ওর বাবা মাকে দেখার সুযোগ হয়নি। নাইট উপাধিধারী যার কাছ থেকে ওকে কিনেছিলাম তিনি বলেছিলেন ও জাতে স্প্যানিয়েল, নাম পিঞ্চা। ওর বাবা ছিল চরমতম সতর্ক শিকারী কুকুর। কুকুর ছানার যে আমার খুব একটা চাহিদা ছিল তা একদমই নয়। পরীক্ষা করার জন্য একটা খুব নোংরা বাক্স থেকে একবার 7টা সদ্যজাতকে বের করা হয়। ঘটনাচক্রে আমি তখন এক বন্ধুর সঙ্গে ওইখানেই। সবচেয়ে ছোট আর রোগা ভোগা ছানাটাই ছিল পিঞ্চা। আমাকে একবার প্রদক্ষিণ করল আর কুঁকড়ে আমার পায়ের মধ্যে শুয়ে পড়ল। হাড় কাঁপানো শীতের সকাল। তুলে নিয়ে ওকে নিজের কোটের মধ্যে ঢোকাই। আমার মুখটা একটু চেটে দিল সে, কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা আর কি। ওর গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। ওর তখন মাস 3 বয়স। 15 টাকায় ওকে কিনলাম। দেখতে দেখতে 13 বছর হয়ে গেল ওর। সারা ভারতের সোনা খরচ করেও ওকে কেনা যাবে না। বাড়ি আনলাম। ভরপেট খাওয়া, গরম জল আর সাবানের সঙ্গে পরিচিত হলো সে। পিঞ্চা নামটা বদলে রাখলাম রবিন, এক বৃদ্ধ কুকুরের আদলে। তখন আমার ছোট ভাইয়ের বয়স 4 আর আমার 9। সেই কুকুরটা ক্রুদ্ধ মাদি ভাল্লুকের হাত থেকে আমাদের 2 ভাইকে বাঁচিয়েছিল। নিয়মিত খাবারে রবিনও চমৎকার বেড়ে উঠল। কুকুরছানা আর বালকের প্রশিক্ষণ তাড়াতাড়ি শুরু করাই ভালো। কোনো এক সকালে ওকে এই উদ্দেশ্যে একটু দূরে নিয়ে গেলাম। 2-1টা গুলি চালালাম শূন্য। বন্দুকের আওয়াজে ও অভ্যস্ত হয়ে উঠুক এটাই চাইছিলাম। আমাদের এস্টেটের প্রান্তে কিছু ঘন কাঁটার ঝোপ ছিল। সেগুলোর পাশ দিয়ে যাচ্ছি, একটা ময়ূরী উড়ে গেল। রবিন আমাকে অনুসরণ করছিল। গুলি করে ঝটপটিয়ে সেটাকে নামালাম। সেটা পড়ল কাঁটা ঝোপে আর রবিন ছুটল সেটার পিছনে। ঘন ঝোপটায় কাঁটা ভর্তি, ঢোকা শক্ত। সেগুলো ধার বরাবর খোলা জায়গা ধরে ছুটলাম। তার পেছনে ঘন গাছ আর ঘাসের জঙ্গল। মনে হয়েছিল জখম পাখি ওইখানেই পড়ে থাকতে পারে। খোলা জায়গাটায় সকালে রোদ্দুর খেলা করছে। ময়ূরীটার বয়স হয়েছে। ঘাড়ের পালকগুলো সমকোণে বেরিয়ে আছে। একটা ডানা ভাঙা মনে হলো তার। গাছ ভরা জঙ্গলের দিকে যাচ্ছিল। পাখির লেজ কামড়ে রবিন হেঁচড়ে চলেছিল। দৌড়ে গিয়ে পাখিটার গলা ধরে ওপরে তুললাম। সঙ্গে সঙ্গে মুমূর্ষ পাখিটা 2টো পা দিয়ে রবিনকে চাবুকের মতো আঘাত করল। রবিন ছিটকে পড়ল, আবার সঙ্গে সঙ্গে উঠেও পড়ল। পাখিকে নামিয়ে রাখতেই রবিন পাখিটার মাথা থেকে লেজ পর্যন্ত মুখ দিয়ে ঠোনা মারতে লাগলো আর ঘিরে নাচতে লাগলো। সকালের মতো রবিনের পাঠ শেষ। বাড়ির পথে রওনা দিলাম। কে বেশি গর্বিত বলা শক্ত। প্রথম পাখি শিকার করে রবিন নাকি আমি? শিকারের মরশুম শেষ হয়ে আসছিল। পরের কয়েকদিন কোয়েল, ঘুঘু আর 2-1টা তিতির ছাড়া কিছুই ধরতে দেওয়া গেল না। আমাদের বার্ষিক পরিযান পাহাড়ের পাদদেশেই কাটল। দীর্ঘ 15 মাইল পদযাত্রার পর হঠাৎ আসা একটা মোড় ঘুরছি। একটা বড় সড়ো পাহাড়ি বাঁদরের দল পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নামল আর একটা রবিনের নাকের ইঞ্চি সামনে দিয়ে পেরোল। আমার শীষকে এতটুকু পাত্তা না দিয়ে খাদের পাশ দিয়ে রবিন ছুটল বাঁদরটার পেছনে। আর সেটাও নিজেকে বাঁচাতে তড়ি ঘড়ি গিয়ে উঠল একটা গাছে। জায়গাটা খোলা, এদিক সেদিক গাছগুলো ছড়িয়ে ছিটিয়ে। খোলা জমিটা আবার 30-40 গজ খাড়াই নেমে নিচের উপত্যকায় মেশার আগে কয়েক গজ সমান। সমতলের এদিকে সেদিকে কয়েকটা ঝোপঝাড়। বৃষ্টি পড়ার সময় মাটি ক্ষয়ে ক্ষয়ে যে নালি তৈরি হয় তার একটা এর মধ্যে দিয়েই গেছে।
ঝোপে একবার ঢুকেই রবিন সঙ্গে সঙ্গেই বেরিয়ে এলো। কান নিতিয়ে গেছেও, লেজ গুটিয়ে নিজের প্রাণ বাঁচাতে ছুটতে থাকলো। তাকিয়ে দেখি এক অতিকায় চিতা লাফিয়ে লাফিয়ে ওকে তাড়া করছে, আর প্রত্যেক লাফে ওর থেকে দূরত্ব কমিয়ে আনছে। আমার সঙ্গে অস্ত্র নেই, কি করব? বুকে অনেকটা হাওয়া ভরে হো আর হর বলে চেঁচিয়ে উঠলাম, হুক হর হর। আমার সঙ্গে গলা মিশিয়ে শখানেক হনুমান চিৎকার করে বিশৃঙ্খল অবস্থাটা বাড়িয়ে তুলল। 25-30 গজ এক অসম রেস চলল। চিতা প্রায় রবিনকে ধরেই ফেলেছিল। হঠাৎ করে ঘুরে চিতা পাশের উপত্যকায় মিলিয়ে গেল। গোল করে পাহাড়ের চালে এক পাক মেরে আবার ফিরে এলো রবিন। এক চুলের জন্য বেঁচে গেল সে। তবে দুটো শিক্ষা লাভ করল। জীবনে কখনো এই শিক্ষা ও ভোলেনি। প্রথমত, হনুমানের পিছনে ধাওয়া করা বিপজ্জনক। দ্বিতীয়ত, হনুমানের ডাক মানে আশেপাশে চিতা থাকতে পারে। রবিনের শিক্ষা জারি ছিল। বসন্তে এসে তা বাধা পায়। জানা গেল শৈশবের অভুক্ত এবং অনর এর হৃদযন্ত্রের ক্ষতি করেছে। একটু পরিশ্রম হলেই বেচারা অজ্ঞান হয়ে যায়। শিকারী কুকুরের কাছে এর থেকে হতাশার আর কিচ্ছু নেই। মালিক শিকারে বেরোচ্ছে আর সে বাড়িতে পড়ে আছে। পাখি শিকার রবিনের কাছে নিষিদ্ধ। বড় কোনো শিকারে বেরোলে অবশ্য ওকে নিয়েই বেরোতাম। ফলে হাঁস যেমন দ্রুত সাঁতারে অভ্যস্ত হয়ে ওঠে, সেও শিকারের এই পদ্ধতিতে দ্রুত মানিয়ে নিল। আর সেই থেকে রাইফেল হাতে আমি বেরোলেই ওকে সঙ্গে নিতাম। ভোর ভোর বেরিয়ে পড়তাম। চিতা বা বাঘের থাবার ছাপ ধরে এগোতাম। থাবার চিহ্নে শিকারের পিছু নিতাম আমি, আর জঙ্গলে ঢুকলে পিছু নিত রবিন। শিকার করার আগে মাইলের পর মাইল এইভাবে পশুদের ধাওয়া করেছি আমরা। পায়ে হেঁটে কোনো পশু শিকার করা যতটা সহজ, মাচায় বসে বা হাতির পিঠে তুলনামূলকভাবে শক্ত। জখমী জন্তুকে পায়ে হেঁটে গুলি করা সহজ, কিন্তু উঁচু থেকে গুলি করে ততটা সুবিধা পাওয়া যায় না। মাটিতে তার সমান্তরালে থেকে গুলি চালালে সঠিক জায়গায় আঘাত হানার সম্ভাবনা থাকে। তবে গুলি চালানোর এত দখল আনার পরও এমনও হয়েছে যে চিতা বা কোনো বাঘকে শুধু জখম করতে পেরেছি, মারতে পারিনি। দ্বিতীয় বা তৃতীয় গুলিতে তাদের জীবন নিয়েছি। তার আগে পর্যন্ত তারা দাপিয়ে বেরিয়েছে এলাকায়। এবছরের শিকারী জীবনে একবারই রবিন আমাকে বিপদের মুখে ফেলে চম্পট দিয়েছিল। এখন ওর বয়স হয়েছে। রবিনের জাতের কুকুর সাধারণত এত বছর বাঁচে না, সেখানে ও 17। যখন লিখি ও পায়ের কাছে বিছানায় পড়ে থাকে, তাহলে ওর একটা গল্পই বলি। ততক্ষণ পর্যন্ত চিতাটা চোখে পড়েনি। ঘন ঝোপঝাড় থেকে বেরিয়ে বা ঘাড় ঘুরিয়ে একবার পিছনে তাকিয়ে সামনে দাঁড়াতেই ভালো করে চোখে পড়ল। বিশাল আকার সেই চিতা নিঃসন্দেহে পুরুষ। ঝকঝকে সুন্দর চামড়া। চামড়ার বুটিগুলো তার যেন ভেলভেটের উপর নকশার আকার নিয়েছে। তাড়াহুড়ো না করে 15 গজের স্বল্প পাল্লায় লক্ষ্য স্থির করে গুলি ছুঁড়লাম তার ডান কাঁধে। অল্পের জন্য গুলি তার হৃদযন্ত্র লক্ষ্যভ্রষ্ট হলো, সেটা কোনো ব্যাপারই নয়। কিন্তু 50 গজ দূরে গুলি যখন ধুলো ছেটালো, বাঘ শূন্যে ডিগবাজি খেয়ে 1 মিনিট আগে যে ঘন ঝোপ থেকে বেরিয়ে এসেছিল সেখানে গিয়ে পড়ল। 20, 40 বা 50 গজ ওই ঘন ঝোপের মধ্যে খসটাতে খসটাতে চলে গেল, শুনতে পেলাম। তারপর হঠাৎ যেভাবে শব্দ শুরু হয়েছিল সব বন্ধ। শব্দ থেমে যাওয়ার 2 রকম কারণ হতে পারে। হয় বাঘ চলার পথেই মরেছে, না হলে 50 গজ দূরে সে খোলা জায়গায় গিয়ে পড়েছে।
অনেকটাই দূরে গেলাম। সূর্য প্রায় পশ্চিমে ঢলে পড়েছে। আমার বাড়ি থেকে অন্তত মাইল 4 দূরে। জঙ্গলের এই প্রান্তে মানুষ আসে না বললেই হয়। আর রাতের দিকে তো মানুষের আসার সম্ভাবনা বিন্দু মাত্র নেই। ঝুঁকি নেওয়া যাবে না। চিতাকে ফেলে উত্তরমুখী হয়ে বাড়ির দিকে পা বাড়ালাম। জায়গাটা চিহ্নিত করার প্রয়োজন মনে করলাম না, কেননা অর্ধ শতাব্দী ধরে এ জঙ্গলে দিনে রাতে হেঁটেছি। চোখ বন্ধ করে পথের হদিশ পেয়ে যাব। যেদিনের কথা বলছি সেদিন রবিন আমার সঙ্গে ছিল না। রাত কেটে যাওয়ার পর রবিনকে নিয়ে যেখান থেকে গুলি ছুঁড়েছিলাম সেখানে হাজির হলাম। রবিনকে ক্লান্ত লাগছিল, তাও এ ছিল পুরো ভাগে। চিতার জায়গাটা ভালো করে পরীক্ষা করল রবিন। তারপর বাতাস শুঁকতে শুঁকতে মাথা তুলে যে ঝোপে চিতা গিয়ে পড়েছিল তার ধারটায় গেল। দেখলাম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রক্ত। রক্ত পরীক্ষা করে দেখার দরকার নেই আমার। নিজের চোখে যখন দেখেছি গুলি কোথায় বিঁধেছে, জখম কোথায় হতে পারে বুঝতেই পারছি। আশেপাশে যেভাবে ধুলো ছড়িয়ে ছিটিয়ে গুলিটা চিতার দেহে বিঁধেছে। রক্তের দাগ অনুসরণের প্রয়োজন হয়তো পড়বে। 4 মাইল পথ অতিক্রম করে এসেছি, একটু বিশ্রাম নিতেই পারি। সূর্য সবে পূর্ব দিগন্তে উঁকি দিচ্ছে। এত সকালে জঙ্গলে প্রার্থীদের হাঁটা চলা শুরু হয়। আরও এগোনোর আগে কান পেতে বোঝা দরকার জখমি চিতা সম্পর্কে তারা কিছু বলছে না তো। কাছাকাছি একটা গাছের নিচে একটু শুকনো জায়গা পেয়ে গেলাম। সকালে শিশির জায়গাটাকে ভেজাতে পারে। ধীরে সুস্থে একটা সিগারেট শেষ করলাম। আর রবিন আমার পায়ের কাছে নিজেকে মেলে দিল। হঠাৎ দেখলাম আমাদের সামনের বাঁ দিকটায় প্রথমে একটা, তারপর পরপর চিতল হরিণ ডাকতে শুরু করলো। ডাক আসছে প্রায় 60 গজ দূর থেকে। রবিন উঠে বসেছিল। ধীরে সুস্থে মাথা ঘুরিয়ে এক ঝলক তাকিয়ে নিল আমার দিকে। তারপর আমার চোখ অনুসরণ করে হরিণের ডাকের দিকে মুখ ফেরায় সে। বানরের ডাকের অভিজ্ঞতার পর থেকে রবিন পাখি বা প্রাণীর ডাকের অর্থ বোঝে। যেভাবে চিতল হরিণগুলো ডাকছিল তাতে একটা ব্যাপার পরিষ্কার, তাদের নজরে এসেছে চিতা ঠিক কোথায়। একটু ধৈর্য রাখলে ওরাই বলে দেবে চিতা বেঁচে আছে না মরে গেছে। 5 মিনিট ওইভাবে ডাকার পর হঠাৎ সবাই একযোগে ডাকতে শুরু করলো। বুঝলাম চিতা বেঁচে, নড়াচড়াও করছে। এবার জানা দরকার চিতা ঠিক কোথায়। চিতল হরিণের পিছু নিলেই জানা যাবে সে কথা। হাওড়ের বিপরীতে প্রায় 50 গজ গিয়ে সেই ঘন জঙ্গলে ঢুকলাম। হরিণদের পিছুও নিলাম। খুব একটা শক্ত কাজ নয়। রবিন জঙ্গলে বিড়ালের মতোই নিঃসারে ঘোরে। দীর্ঘদিনের অভ্যাসে আমি বুঝি পা ঠিক কোথায় ফেলা দরকার। হরিণগুলো খোলা জায়গায় ঠিক উত্তরমুখ হয়ে দাঁড়িয়েছিল। যা বুঝলাম আগের সন্ধ্যের যে জায়গাটায় পড়ার আওয়াজ হয়েছিল ওইখানটাতেই। এ পর্যন্ত হরিণদের সাহায্যের কোনো তুলনা নেই। কোথায় চিতা পড়েছিল, বেঁচে ছিল কিনা, এবং এইমাত্র তারা চিতার পথও দেখিয়েছে। ঘন্টার মতো সময় লেগেছে এসব তথ্য সংগ্রহে। আবার এটাও ঠিক, আমাদের উপস্থিতি টের পেয়ে জঙ্গলের প্রাণীদের যদি এই হরিণরাই জানিয়ে দেয়, এক মুহূর্তে করা এই ভালো কাজগুলো পশু হয়ে যাবে। নিজের মধ্যে টানা পোড়েন চলছিল। ডেকে চলা হরিণগুলোকে কি পিছন দিক থেকে গিয়ে গুলি চালাবো, নাকি চিতার ডাক নকল করে আমাদের দৃষ্টিপথ থেকে সরিয়ে দেব? ঠিক এই সময় একটা হরিণ মাথা ঘুরিয়ে আমার মুখের দিকে তাকালো, আর পরের মুহূর্তে তাদের ভাষায় যেন ডাক দিল,
সাবধান, জঙ্গলে মানুষ ঢুকেছে। তারপর সজোরে দৌড়। ফাঁকা জমিতে হরিণ আর আমার ব্যবধান 5 গজ, কিন্তু চিতা আমার থেকে দ্রুতগামী। যতটুকু সময় পেলাম তাতে চিতার পিছনের অংশ আর লেজটুকু ঝোপে উধাও হতে দেখলাম। হরিণটা আমার গুলি চালানোর সুযোগটাকে নষ্ট করেই ছাড়ল। চিতাকে এবার খোঁজার পালা রবিনের। খোলা জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করলাম, ততক্ষণ জঙ্গলে চিতা আবার একটু থিতু হোক। এর মধ্যে হাওয়া ওর গায়ের গন্ধকেও বয়ে আনবে আমাদের কাছে। উত্তর থেকে বয়ে আসছিল হাওয়া। রবিনকে পশ্চিম দিকে যেতে হবে। রবিনই আগে যাচ্ছিল। 60-70 গজ পর দাঁড়িয়ে হাওয়ার দিকে মুখ ফেরালো সে। জঙ্গলে রবিন যেমন নিশ্চল, তেমনই স্নায়ুর উপর ওর নিয়ন্ত্রণ। তবে রবিনের পিছনের পায়ের দিকে একটা স্নায়ু অনিয়ন্ত্রিত। বিশেষত চিতার মুখোমুখি হলে বা তীব্র গন্ধ পেলে সে স্নায়ুকেই এখন কেঁপে কেঁপে উঠতে দেখছি। উত্তেজনায় তার পিছনের পায়ের লম্বা লোমও ফুলে উঠেছে। আগের গ্রীষ্মে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এ জঙ্গলের উপর আছড়ে পড়ে। বহু গাছ উপড়ে পড়েছিল। 40 গজ দূর থেকে এরকম পড়ে থাকা গাছের দিকে এখন রবিন তাকিয়ে। গাছের শাখা প্রশাখা আমাদের দিকে ফেরানো। ছোট ঘাসের ঝোপঝাড় গুঁড়ির দুপাশে গজিয়ে উঠেছে। অন্য কোনো সময় হলে রবিন আর আমি সোজা ছুটে যেতাম, কিন্তু এক্ষেত্রে সাবধানতা প্রয়োজন। এমন এক প্রাণীর মুখোমুখি আমরা, যার জখমি অবস্থাতেও কোনো ভয় ডর নেই। শুধু তাই নয়, চিতা 15 ঘন্টা যে সময় পেয়েছে তাতে তার লড়াই করার প্রবৃত্তিকে জাগিয়ে তুলেছে আবার। সকালে .275 রাইফেল নিয়ে বেরিয়েছিলাম। কাল সন্ধ্যেতেও এটাই ব্যবহার করেছিলাম। অনেকটা পথ পাড়ি দিতে এর থেকে ভালো অস্ত্র আর হয় না। আবার এটাও সত্যি, জখমি চিতার মুখোমুখি হওয়ার জন্য এই রাইফেল মোটেও আদর্শ নয়। সরাসরি না গিয়ে আমি পড়ে থাকা গাছের সমান্তরালে 15 গজ দূরের পথ ধরলাম। পায়ে পায়ে এগোচ্ছি। রবিন সামনে যাচ্ছে। ডালপালা সরিয়ে গুড়ির উল্টো দিকে এসে রবিন থেমে গেল। সঙ্গে সঙ্গে বুঝলাম ওর মনোযোগ কিসে টেনেছে। সামনে চিতা, তার লেজ ধীরে ধীরে উঠছে আর নামছে। নিশ্চিতভাবে আক্রমণের আগের লক্ষণ। মুহূর্তে কাঁধে রাইফেল তুলে গুলি চালালাম। কোপ পেরিয়ে চিতা আমাদের দিকেই ঝাঁপ দিল। সেই মুহূর্তে চিতাকে মারব বলে গুলি চালাইনি, চেয়েছিলাম যাতে ঠেকানো যায়। গুলির পেটের তলা দিয়ে মাংসল উড়ুতে গিয়ে বিঁধল। কতটা আঘাত করলেও বলতে পারবো না, কিন্তু চিতা আমাকে না ছুঁয়ে পরের গুলি চালাবার আগে পিছনের ঝোপে লাফিয়ে উধাও হয়ে গেল। রবিন আমার পায়ের কাছ থেকে নড়ে। চিতা যে জায়গাটা দিয়ে পালালো দুজনেই খুঁটিয়ে দেখলাম। রক্ত প্রচুর নীল, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারলাম না সে রক্ত আগের জখমের নাকি এখনকার গুলি। এতে রবিন অবশ্য খুব একটা বিভ্রান্ত হলো না। ও সোজা রক্তের দাগ ধরে ধাওয়া করল। ঘন জঙ্গল ধরে কিছু দূর যাওয়ার পর হাঁটু সমান জঙ্গলে পৌঁছালাম। মোটামুটি 200 গজ এগিয়েছি কি এগোয়নি, এমন সময় আমাদের সামনে চিতা। শটান উঠে দাঁড়াল, কিন্তু রাইফেল তোলার আগে চিতা অদৃশ্য হলো ল্যান্টানা গাছের ঝোপে। এই ধরনের ঝোপ ঘরের সমান উঁচু হয়। এখানেই চিতা লুকোতে পারে। এখান থেকেই পরবর্তী আক্রমণ শানাতে পারে। সকালের অভিযান আমার আর রবিনের জন্যই ভালো গেল। চিতাকে আরও ধাওয়া করাটা বোকামিই হবে। বাড়াবাড়ি না করে
বাড়ির পথ ধরলাম। পরের দিন সকাল হতে না হতেই সেই জায়গায় ফেরত এলাম। খুব সকাল থেকেই রবিন ছটফট করছিল। আজ সঙ্গে রয়েছে .450 রাইফেল। ল্যান্টানা ঝোপের অনেকটা আগে রবিনকে গতি কমিয়ে সাবধানে এগোতে বাধ্য করলাম। একটা জখমি প্রাণী বহু ঘন্টা আগে ছেড়ে দেওয়া হয়েছে। যেখানে জখম করা হয়েছে সেখানেই তাকে পাওয়া যাবে, এরকম ভাবাটা আদপেও নিরাপদ নয়। একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল কিছুকাল আগে। আমার চেনা এক শিকারী একবার একটা বাঘকে প্রথম জখম করেন এক দুপুরে। তারপর এক উপত্যকার অনেক মাইল পথ বরাবর রক্তের দাগ ধরে তাকে অনেকটা ধাওয়াও করেন। তারপর তাকে ছেড়ে দিয়ে পরের দিন সকালে একদল লোক সঙ্গে করে ফেরত এলেন। এদের মধ্যে একজন তার খালি রাইফেল সঙ্গে নিয়ে পথ দেখাচ্ছিল। আগের দিনের রক্তের নিশানা ধরে ওরা এগোচ্ছিলেন। মূল জায়গাটা থেকে তিনি ছিলেন মাইল খানিক দূরে, আর সামনে থাকা লোকটা স্থানীয় শিকারী বলে এগিয়ে গিয়ে জখমি বাঘের মুখোমুখি হয় এবং মারাও পড়ে। দলের বাকিরা ভেগে পড়ে, কয়েকজন গিয়ে গাছে চড়ে, আর অবশিষ্টরা স্রেফ পিঠ টান দেয়। ল্যান্টানার ঝোপটা ঠিক কোথায় দেখে রেখেছিলাম। রবিনকে এবার লাইন বরাবর নিয়ে চলল। লাইনটা ঘন ঝোপের দিকেই যায়। বয়ে চলা বাতাসের বিপরীতে গিয়ে কোনো জন্তুর হদিশ বের করার কৌশলটা রবিনের ভালো করেই জানে। ঝোপ থেকে তখনও আমরা প্রায় 100 গজ দূরে, মানে অল্প পথই পেরিয়েছি। ঠিক তখনই রবিনকে দেখলাম ঘুরে দাঁড়িয়ে বাতাসের মুখোমুখি হতে। চিতার গন্ধ রবিন পেয়েছে। আগের দিন ধার বরাবর পড়ে থাকা গাছের মুখোমুখি হয়েছিল। এই গাছটা ঝোপ আর কিনারার সমান্তরালে। চিতাকে আমরা এই পথেই অনুসরণ করেছিলাম। গাছটার সামনে ঘন বাসল্টার ঝোপ দেখতে পাচ্ছি। রবিনকে ইশারা করে বোঝালাম সে যেন মূল লাইন ধরেই এগোয়। ল্যান্টানা গোলমো ঝোপ পেরিয়ে এলাম। সে ঝোপে রবিনের উৎসাহ নেই, বরঞ্চ সে চলে এলো বৃষ্টিতে ধুয়ে যাওয়া একটা অংশে। কোট খুলে ফেললাম, কোটে পাথর ভরলাম। আমার কোট হয়ে গেল চট জলদি তৈরি করা যেন কোনো একটা ঝোলা। সে ঝোলা কাঁধে ঝুলিয়ে গাছের কাছাকাছি খোলা অংশটায় চলে এলাম। পাথরগুলো মাটিতে খালি করে কোট আবার গায়ে চাপিয়ে নিলাম, খুব তাড়াতাড়ি যাতে রাইফেল ব্যবহার করা যায় সেইভাবে প্রস্তুত হলাম। গাছটা থেকে 15 গজ দূরে নির্দিষ্ট জায়গায় দাঁড়ালাম। তারপর পাথর ছুটতে শুরু করলাম, প্রথমে গাছটা, তারপর ঝোপঝাড়ের আশেপাশে। দেখতে চাইছিলাম চিতা বেঁচে আছে কিনা। থাকলে খোলা ময়দানে বেরিয়ে আসুক, তখন মোকাবিলা করতে সুবিধাই হবে। পাথর শেষ হয়ে গেলে কাশলাম, হাততালি দিলাম, চেঁচালাম, কিন্তু এত শব্দ করেও চিতা নড়ল না, শব্দও করল না। গাছের দিকে এগোতে এগোতে একটা জঙ্গলের পুরনো প্রবাদ মনে পড়ল, যতক্ষণ না চামড়া ছাড়িয়ে নেওয়া হচ্ছে চিতা মরে গেছে এই রকম ভাবার কোনো কারণ নেই। গাছটাকে একবার চক্কর দিই। ডালপালা আর গাছের গুঁড়ি পুরোপুরি না দেখা পর্যন্ত হাঁটার বৃত্ত পরিধি বানিয়েছিলাম 25 গজের মতো। সে বৃত্তের 2/3 গেছি। রবিন ঘেমে গেল। কি জন্য? যেই মুখ বাড়িয়েছি কানে এলো অগাস্টির গরু। চিতা সোজা আমাদের দিকে ধেয়ে আসছে বিদা যোগে। মনে হচ্ছে ঝোপঝাড়গুলো দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। ডান দিকে ঘুরে রাইফেল তোলার সময়টুকুই ছিল। ইতিমধ্যে কয়েক ফুট দূরে চিতার মাথা কাঁধ ঝোপ থেকে বেরিয়ে এসেছে। চিতা ঝাঁপালো, আমি গুলি চালালাম।
বাঁ পাশে সরে পিছনে, যতটা পারি হেলে। জখমই চিতা বা বাঘ যদি মাথা লক্ষ্য করে দেয় এবং ব্যর্থ হয়, তবে নিশ্চিতভাবে সে সামনে এগিয়ে যাবে। তাকে আক্রমণ না করলে সে সাধারণত ঘুরে আক্রমণ করবে না। রবিন যাতে এগিয়ে না যায় সেই জন্য বাঁ দিকে সরে গিয়েছিলাম। ভালো করে দেখলাম রবিনকে কোথাও চোখে পড়ল না। এত বছর ধরে শিকার করছি একসঙ্গে, কিন্তু বাঘের মুখোমুখি হয়ে বিচ্ছিন্ন হলাম এই প্রথম। মনে হলো ও বোধহয় বাড়ি ফেরার পথ ধরেছে। এই 4 মাইল পথ পেরোনোর সময় যা যা বিপদ ওর সামনে আসবে তা ওর পক্ষে এড়ানো শক্ত। মনে যথেষ্ট শঙ্কা নিয়েই ওকে খুঁজছিলাম। হঠাৎ দেখি 100 গজ দূরে একটা গাছের গুড়ির আড়াল থেকে মাথা বাড়িয়ে উঁকি মারছে। হাত বাড়িয়ে ওকে ইশারা করতেই দেখলাম অদৃশ্য হয়ে গেল ঘন ঝোপঝাড়ে। কিন্তু একটু পরেই চোখ নামিয়ে আর কান লেপটে নিঃশব্দে আমার দিকে গুঁড়ি মেরে এগিয়ে এলো। রাইফেল নামিয়ে আমার হাতে ওকে তুলে নিলাম। জীবনে দ্বিতীয়বার ও চেটে দিল আমার মুখটা। গলা থেকে চাপা শব্দ বের করে বোঝাতে চাইল আমাকে অক্ষত দেখে ওর খুশির সীমায়। রবিনকে ভরসা দিলাম, সাময়িক এই বিচ্ছেদের জন্য ওকে দায়ী করা যায় না। ওর ছোট্টখাট্ট শরীরের কাঁপুনি থামল। তারপর ওকে নিয়ে ফিরে এলাম শিকারের সেই জায়গায়। সেই স্থানে চিতা প্রায় জিতেই যাচ্ছিল, এখন পড়ে আছে মৃত অবস্থায়। অন্যজনের সঙ্গে কুসংস্কার ভাগ করে নিলেও তাতে সবসময় আমাদের বিশ্বাস অতটাও থাকে না। 13 জন একই টেবিলে বসা, রাতের খাওয়ায় মদ এগিয়ে দেওয়া, মইয়ের নিচ দিয়ে হাঁটা, এমন আরো কত কি। বন্ধুদের কাছে আমাদের কুসংস্কারে যতই মজার খোরাক হোক না কেন, আমাদের নিজেদের কাছে তার দাম ও গ্রহণযোগ্যতা আছে। বাকি মানুষেরা কি শিকারীদের মতো এত কুসংস্কারাচ্ছন্ন? জানি না, কিন্তু এইটা জানি নিজেদের কুসংস্কার তারা গভীরভাবে মানে। আমার এক শিকারী বন্ধু নিশ্চিতভাবে 5টি করে কার্তুজ নেয়, কম বা বেশি নয়। আর একজন গোটা উত্তর ভারতের নামী সেরা শিকারী। সে আবার শীতকালে শিকার একটা মস্ত বড় শোল মাছ না মেরে শুরু করে না। আমার ব্যক্তিগত কুসংস্কার সাপকে ঘিরে আমার একটা দৃঢ় বিশ্বাস আছে, কোনো মানুষ খেকোকে মারার জন্য যত চেষ্টাই করি না কেন, মনে হয় সব ব্যর্থ হবে যতক্ষণ না এমন একটা সাপ মারতে পারছি। এক মে মাসের মারাত্মক গরমে ভোর থেকে সন্ধে পর্যন্ত খাঁড়াই পাহাড়ে অবিশ্বাস্যভাবে ওঠানামা করতে হয়েছিল আমার। ঘন কাঁটা ঝোপের মধ্যে দিয়ে যাওয়ার সময় কনুই আর হাতে বেশ জঘন্য রকমের ছড়ে গিয়েছিল। আসলে ধাওয়া করেছিলাম এক ধূর্ত মানুষকে করে। 15 তারিখ সন্ধেবেলা ফেরত আসি ভয়ঙ্কর ক্লান্ত। 2 কামরার ফরেস্ট বাংলোয় থাকার ব্যবস্থা হয়েছিল আমার। দেখি একদল গ্রামবাসী আমার জন্য অপেক্ষা করছেন এই খবর দিতে যে তাদের গ্রামের ঠিক বাইরেটায় একটা মানুষ খেকো বাঘকে দেখা গিয়েছে। সে রাতে কিছু করা সম্ভব ছিল না। লণ্ঠন দিয়ে তাদের বাড়ি পাঠানো হলো এবং কড়া নির্দেশ দেওয়া হলো যেন পরদিন তারা তাদের বাড়ি ছেড়ে না যায়। পাহাড়ের যে চূড়ায় এই বাংলো, তার থেকে গ্রামটি একেবারে শেষ সীমায়। আলাদা অবস্থান ও ঘন জঙ্গলে ঢাকা বলে জেলার অন্য গ্রামের চেয়ে এখানকার মানুষজনের বাঘের উপদ্রবে ভোগান্তি বেশি হয়। হাল ফিলে 2 জন মহিলা, একটি পুরুষ এর ভোগান্তি হয়েছে। পরের দিন সকালে পুরো জীবনের গ্রামটিতে এক চক্কর দিন। দ্বিতীয়বার বেশিরভাগ পথ শেষ করেই ফেলেছিলাম। প্রথম পথের 1/4 মাইল নিচে একটু দুর্গম পথ পেরিয়ে একটি নালার মুখোমুখি হলাম। খাঁড়া পাহাড়ি পথে বৃষ্টির জল নেমে
তৈরি হয়েছে নালাটি। এদিক ওদিক তাকিয়ে নালাটি নিশ্চিত হলাম তাতে বাঘ নেই। চোখের সামনে কিছু যেন নড়ে উঠল এবং প্রায় 25 ফুট দূরে চোখে পড়ল বাথটাবের মতো দেখতে জায়গাটায় জল জমে আছে, আর একটু দূরে একটি সাপ নিশ্চিতভাবে জল খাচ্ছে। সাপ মাথা তুলেছে, আর আমারও দৃষ্টি পড়েছে মাটি থেকে 3-4 ফুট উপরে মাথা তুলে ফনা তোলার সাথে সাথে বুঝলাম সাপটি শঙ্খচূড়। এর আগে এত সুন্দর সাপ দেখিনি। গলা আমার দিকে, বুঝতে পারলাম ঘন গেরুয়ায় লালের ছোপ থেকে মাটিতে ছুঁয়ে থাকা শরীরের রং সোনালি হলুদ, পিঠ জলপাই সবুজ, তার উপর হাতির দাঁতের ছাপ ছাপ রং। লেজের ডগা থেকে শরীরের প্রায় 4 ফুট পর্যন্ত চকচকে কালো আর সাদার ছাপ। পুরো সাপটির দৈর্ঘ্য 13 থেকে 15 ফুট। শঙ্খচূড়ের ব্যাপারে হয়তো অনেকে অনেক কথাই শুনে থাকবেন। বিরক্ত হলে তাদের আগ্রাসী মনোভাবের কথা আর যে গতিতে তারা ছুটতে পারে সেই সবের কথা সবাই হয়তো শুনেছে। দেখে মনে হচ্ছিল সাপটা আমাকে আক্রমণ করতে পারে। পাহাড়ের উঁচুতে হোক বা নিচুতে, অসুবিধা আমারই। পাথরের ঢিবিতে উঠলে মনে হলো একটু সুবিধেও হতে পারে। ফুলে ওঠা প্লেটের আকারের ফনা একটা গুলিতে সব উত্তেজনার শেষ হতে পারে। কিন্তু সঙ্গে রাইফেল বেশ ভারী, আর তাছাড়া বাঘকে বিরক্ত করার ইচ্ছা এই মুহূর্তে আমার নেই। বিশেষত সে বাঘকে অনেক ক্লান্তিকর অপেক্ষা ও পরিশ্রমের পর দেখতে পাওয়া গেছে যখন। দীর্ঘ 1 মিনিট কেটে যায়। এই সময়টা শুধু দেখে গেলে কাঁটা চামচের মতো সাপের জিভের নড়াচড়া আর কেঁপে ওঠা। ফনা বন্ধ করে মাটিতে মাথা নামিয়ে উল্টো দিকের ঢালু জায়গার দিকে ঘুরে গেল সাপটা। তার দিক থেকে চোখ সরানো। পাহাড়ের দিকে হাতে তুলে নিলাম ক্রিকেটের বলের আকারের পাথর। ঢিবির ঢালে সাপ ততক্ষণে পৌঁছেছে। যতটা আমার শক্তিতে কুলোয় ততটা দিয়ে সাপের মাথার পিছনে পাথর ছুঁড়ে মারলাম। অন্য কোনো সাপ হলে এ আঘাতেই মরে যেত, কিন্তু এই সাপ চাবুকের মতো ঘুরে আমার দিকেই তেড়ে আসে। আমার দিকে আসার দূরত্ব যখন সে অর্ধেক অতিক্রম করেছে, সৌভাগ্যক্রমে আরও একটা বড় পাথর পেয়ে তার গলায় সজোরে আঘাত করলাম। বাকি ব্যাপারটা বেশ সহজ হল। মনে বেশ তৃপ্তি নিয়ে গ্রামের দ্বিতীয় পরিক্রমা শেষ করলাম। দ্বিতীয়বারের পরিক্রমাতে কাজ এলো না, কিন্তু সাপটাকে মেরে মনে বেশ একটা উচ্ছ্বাস এসেছিল। এতদিন পর এই প্রথমবারের জন্য মনে হল মানুষ খেকোর খোঁজ সফল হবে। পরের দিন আবার গ্রামের আশেপাশের জঙ্গলে খোঁজ শুরু করলাম। সন্ধ্যের দিকে বাঘের তাজা পায়ের ছাপ গ্রামের প্রান্ত সীমার চাষের জমিতে মিলল। গ্রামে বসবাসকারী শখানেক মানুষ তখন আতঙ্কিত। তাদেরকে আশ্বাস দিল পরের দিন ফিরে আসবো আবার। তারপর 4 মাইল হেঁটে ফরেস্ট বাংলো ফিরে আসার জন্য বেরিয়ে পড়লাম। জঙ্গলে নিরাপদে হাঁটা বা যে অঞ্চলে মানুষ খেকো উৎপাত করছে সেখানকার ফাঁকা রাস্তা ধরে আসা মানে প্রচণ্ড সাবধানতার দরকার। এছাড়াও মেনে চলতে হয় অনেক নিয়মকানুন। কি হয়, শিকারী বারে বারে শিকার করতে করতে তার ইন্দ্রিয় বিশেষ তারে বাঁধা পড়ে এবং নিয়মকানুনও খুব কঠোরভাবে মেনে চলতে হয়। নিয়ম শৃঙ্খলা ভাঙা মানে মানুষ খেকোর সহজ শিকার হওয়া। এখানে প্রশ্ন উঠতেই পারে যে একা একা হাঁটা কেন, বিশেষত যখন সঙ্গে লোক আর তাঁবু আছে। এরকম স্বাভাবিক প্রশ্নের উত্তর আমি এভাবে দেব। প্রথমত, লোকজন থাকলে মানুষ সতর্ক কম থাকে। দ্বিতীয়ত, লোকজনের বিশৃঙ্খলার চেয়ে একা থেকে লক্ষ্য স্থির করে চলা অনেক ভালো।
পরের দিন গ্রামের দিকে এগোচ্ছি, দেখি একদল উদ্গ্রীব লোকের ভিড়। কাছে যেতে তারা একটি সন্তোষজনক খবর দিল। আগের রাতে একটি মোষ মারা পড়েছে। প্রথমে তাকে মারা হয়েছে গ্রামে, তারপর উঁচু ঢিবির জায়গা দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে পাহাড়ের উত্তর দিকে সরু গভীর একটি জঙ্গল ঢাকা উপত্যকায়। ঢিবির উপর একটি বেরিয়ে থাকা পাথরের উপর থেকে ভালো করে দেখে নিশ্চিত হলাম টেনে নিয়ে যাওয়ার লাইন বরাবর খাঁড়াই পাহাড় দিয়ে নামা ঠিক হবে না। যেটা করতে হবে, ব্যাপক ঘুরে নিচের অংশ দিয়ে উপত্যকায় ঢোকা, তাহলে মোষের দেহাংশ যেখানে আছে সেখানে যেতে পারবে। এই রণকৌশল সফল হল। দুপুরের মধ্যে উপর থেকে যে জায়গাটি চিহ্নিত করেছিলাম ঢুকে গেলাম সেখানে। উপত্যকায় এখানে প্রায় 100 গজ চ্যাটালো হয়ে আবার ঢাল বরাবর 300 গজ নেমে গিয়েছে। এই চ্যাটালো অংশের উপরের দিকে দেহাংশ পাবো বলে আশা ছিল, আর ভাগ্য ভালো থাকে বাঘকেও পাবো। লম্বা আর বেশ শক্ত ছিল এই উপত্যকায় উঠে আসা। ঘন ঝোপঝাড়, কাঁটার ঝোপ ও ছোট বাঁশবনের মধ্য দিয়ে আসতে কাল ঘাম ছুটে গিয়েছিল। এরকম ঘেমু শরীরে হাতে গুলি চালানো যায় না, বিশেষত যদি দ্রুত চালানোর দরকার হয়। প্রয়োজনীয় বিশ্রাম ও ধূমপানের জন্য বসে পড়লাম। আমার সামনের জমি সমান হয়ে গেছে পাথরে। এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ছোট ঝর্ণা। স্ফটিক স্বচ্ছ জল বেশ কিছু জায়গায় জমা হয়ে আছে। পড়ে আছি রাবার সোলের জুতো। এই বোল্ডারের উপর হাঁটার জন্য আমার যে উদ্দেশ্য তা সফল হবে। নিজের ঘাম শুকিয়ে বিশ্রাম নিয়ে দেহাংশ খুঁজে পাওয়ার জন্য আবার রওনা দিলাম। আশা ছিল খুব কাছাকাছি বাঘও শুয়ে থাকবে। জায়গাটির 3/4 পেরিয়েছি, চোখে পড়ল দেহাংশটি ফার্নের ঢাকা পাথরে পড়ে আছে। ওখান থেকে 25 গজ দূরে পাহাড় খাড়াই হয়ে উঠে গিয়েছে। বাঘটাকে কোথাও আশেপাশে চোখে পড়ল, কিন্তু খুব সাবধানে দেহাংশর সমান্তরালে নিজেকে রেখে একটি চ্যাটালো পাথর বেছে উঠে এই জায়গার প্রতিটা ইঞ্চি ভালো করে পরীক্ষা করে নিতে লাগল। কে আর জানেন আসন্ন বিপদের আভাস আমরা সবাই পাই। 3-4 মিনিট আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। বিপদের কথা মাথাতেই এলো। একেবারে হঠাৎ করে মনে হলো বাঘ খুব কাছ থেকে আমাকে দেখছে, যে আসন্ন বিপদের অনুভূতি আমার মধ্যে ছাড়িয়ে গেল। বাঘকে এইভাবে ওয়াকিবহাল করে ঘুম ভাঙিয়ে দেয়। আমার বাঁ দিকে ঘন ঝোপ, চ্যাটালো দিকে এগিয়ে এসেছে সেই ঝোপ 15 থেকে 20 ফুট দূরে। এই ঝোপের মধ্যে আমার সব কৌতূহল জমা হলো। দেহাংশ থেকেও এই জায়গার দূরত্ব একই, আর সঙ্গে সঙ্গে ঝোপ নড়ে উঠল। পরের মুহূর্তে বাঘকে দেখলাম তড়িৎ গতিতে খাঁড়াই পাহাড়ের দিকে যেতে। রাইফেল বের করে তাক করার আগে সে লতা পাতা ঘেরা গাছের আড়ালে অদৃশ্য হল। 60 গজের কাছাকাছি যখন তার ও আমার দূরত্ব, তখন তাকে আবার দেখতে পেলাম একটি পাথর থেকে ঝাঁপাচ্ছে। আমি গুলি চালাতে পিছন দিকে পড়ল। তারপর গর্জে উঠে পাহাড় বেয়ে নামতে লাগলো। বরফের স্রোতের মতো পাথর পাহাড় বেয়ে একই সঙ্গে নেমে আসছিল। সিদ্ধান্ত নিলাম বাঘের পিঠ ভেঙে গেছে নিশ্চয়। অবাক হলাম যখন বাঘ সব সমেত আমার পায়ের কাছে এসে পড়বে। আমি কি করব? হঠাৎ দেখলাম গর্জন থেমে গেল। পরের মুহূর্তে বাঘ পাহাড়ের ধার দিয়ে দৌড়চ্ছে। আহত বলে মনে হল। স্বস্তির সাথে হতাশাও ছুঁয়ে গেল আমাকে। খুব কম সময়ের জন্য এই দেখায় গুলি করার সুযোগ ছিল। কিছু শুকনো বাঁশের পড়ার আওয়াজ ভেসে এল। বুঝলাম সে পাশের উপত্যকায় অদৃশ্য হল। পরে দেখেছিলাম আমার 75 ডিগ্রি কোণে ছোঁড়া গুলি বাঘের সামনের বাঁ পায়ে হাড়ের কিছুটা অংশ উড়িয়ে দিয়েছিল। তীক্ষ্ণ কোনো হাস্যরসের লেখক
এই হাড়ের নাম মন্দার হাড় রেখেছিল। তো গুলি এরপর কোনো পাথরে লেগে ছিটকে ফিরে এসে বাঘের চোয়ালে লেগেছিল। এই আঘাতগুলো যন্ত্রণাদায়ক হতে পারে, তবে প্রাণঘাতী না। রক্ত চুইয়ে পড়েছিল। হালকা রক্তের দাগ অনুসরণ করে পাশের উপত্যকায় পৌঁছে গেল। ঘন একটি ঝোপের মধ্যে বাঘের ক্রুদ্ধ গজরানি শুনতে পেলাম। ঢুকলাম। এই অবস্থায় সেখানে ঢোকা মানে আত্মহত্যার সমান। আমার গুলির আওয়াজ গ্রামে পৌঁছেছিল। আশা নিয়ে বসেছিল পাহাড়ের উপর একদল মানুষ। আমার থেকেও তাদের বেশি হতাশ মনে হচ্ছিল। এত পরিকল্পনা ও সাবধানী পদক্ষেপের পরও সব ভেঙে যাওয়াই তার একমাত্র কারণ। পরের দিন সকালে দেহাংশ দেখতে গিয়ে বেশ আশ্চর্য না হয়ে খুশি হলাম। বাঘ শুধু আগের রাতে ফেরত আসেনি, অল্প একটু খাবারও খেয়েছে। দ্বিতীয়বার গুলি চালাতে গেলে এ দেহাংশ আগলে বসে থাকতে হবে। আর সমস্যা এইখানে, সুবিধাজনক দূরত্বের মধ্যে বসা যায় এরকম কোনো গাছ নেই। আগের তিক্ত অভিজ্ঞতায় শিখেছি যে মানুষ খেকোর মোকাবিলায় মাটিতে রাত কাটানো কি সাংঘাতিক হতে পারে। কোথায় বসবো ভেবে যখন অস্থির, কানে এলো বাঘের ডাক। আর বাঘের ভেসে আসা ডাকে তাকে গুলি করার রাস্তা করে দিল। বাঘের ডাক ডেকে বাঘকে কাছে আনা যায়। যেসব অবস্থায় বাঘকে ডাকা যায় তা হলো সে যখন সঙ্গীর খোঁজ করছে, আর দ্বিতীয় সে যখন আহত। বলার অপেক্ষা রাখে না, শিকারীকে এমনভাবে সে ডাক ডাকতে হবে যে তা যেন হুবহু বাঘেরই ডাক হয়। আর ডেকে আনতেও হবে এমন একটা জায়গায় যাতে সে স্বাভাবিকভাবে সেখানে আসে। ঘন ঝোপ বা উঁচু ঘাস থাকতে হবে। অবশ্যই শিকারীকে গুলি চালাতে হবে খুব কাছ থেকে। আমার বলা কথায় শিকারীদের সন্দেহ হতে পারে। হালকা আহত বাঘ আদেও এ ডাকে সাড়া দেবে কি না তাদেরকে বলবে সিদ্ধান্ত পরে, আগে পরখ করে দেখুন। বর্তমান ক্ষেত্রে অবশ্য বাঘ আমাকে সাড়া দিল, ডাকের উত্তরে ডাক একেবারে। তবে ঘণ্টাখানেক সে কাছাকাছি এগিয়ে এলো না। ব্যর্থতার দায় স্বীকার করলাম। বাঘ হয়তো এলো না, কারণ আগের দিন এই একই জায়গায় তাকে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। গাছ শেষ পর্যন্ত পছন্দ হলো। খাঁড়া দেওয়ালের শেষ প্রান্তে চেপে বসার মতো গাছের ডালটি মাটি থেকে অন্তত 8 ফুট উপরে। এ ডালে বসলে পাথর ঘেরা গিরিখাত আমার থেকে 30 ফুট দূরত্বে থাকবে। বাঘের আসার কথা এখানে। গাছের ব্যবস্থা করে ফিরে এলাম ঢিবিতে। সঙ্গে লোকজনকে সকালের জলখাবার নিয়ে ফেরত আসতে নির্দেশ দিলাম। বিকেল 4টের মধ্যে ঢালে এসে ভালো করে বসলাম দীর্ঘ প্রতীক্ষার জন্য। লোকেদের ছাড়ার আগে বলে দিলাম, শোনো, সূর্য উঠলে ঢিবির উপর থেকে কু শব্দ করে ডাক দেবে। যদি চিতাবাঘের আওয়াজ আমার থেকে যায় এখানেই চুপ করে বসে থাকবে। কিন্তু যদি উত্তর না পাও, যতজন গ্রামের লোক পারবে জড়ো করবে। তারপর 2 দলে ভাগ হয়ে উপত্যকাটার 2 দিক দিয়ে আসবে পাথর ছুঁড়তে ছুঁড়তে আর চিৎকার করতে করতে। গাছের যে কোনো জায়গায় ঘুমানোর অভ্যেস আমার আছে। ক্লান্ত ছিলাম, ফলে সঙ্গে যে খুব আরামে কাটল এমন নয়। সূর্য পাহাড়ের পিছনে ডুব দেওয়ার সাথে সাথে কড়া একটা বাঁদরের ডাকে পুরোপুরি সচেতন হয়ে উঠলাম। বাঁদরটি কোথায় আছে দেখলাম উপত্যকার থেকে দূরে একটি গাছের মাথায় সে বসে আছে। আমার দিকেই তাকাচ্ছিল সে। বুঝলাম বাঁদর আমাকে চিতা ভাবছে। কম সময়ের ব্যবধানে বাঁদরের সাবধানী হওয়ার ডাক ভেসে আসছিল। শেষমেশ অন্ধকার নামতে থেমে গেল। ঘন্টার পর ঘন্টা নিজের চোখ আর কানকে সজাগ রেখে বসেছিলাম। হঠাৎ করে পাহাড়ের দিক থেকে পাথর পড়ায় চমকে উঠি। তার পরে পরে চুপি সারে
ভারী থাবার কোনো প্রাণীর আগমন হলো। নিঃসন্দেহে এটি বাঘ। উপত্যকার বদলে এই পথে এসেছে দেখে প্রথমে স্বস্তি বোধ করলাম। মনে হলো এ পথে আসাটা দুর্ঘটনা, কিন্তু ভুল ভ্রান্ত। কারণ আমার ঠিক পিছন থেকে চাপা গর্জন ভেসে এলো সঙ্গে সঙ্গে। স্পষ্টই বোঝা যাচ্ছে আমার সকালের জলখাবার খাওয়ার সময় তার এই উপত্যকায় প্রবেশ। পাহাড়ে নিচের জায়গা যখন ঠিক করে নিচ্ছিল তখন বাঁদরটি তাকে দেখেও ছিল। বোধহয় আমাকেও গাছে উঠতে দেখেছিল। এই অবস্থার কথা আমার আগে ভাবা ছিল না। খুব সতর্কভাবে এর সমাধান করতে হবে। দিনের আলো থাকতে গাছের যে ডালে আশ্রয় নিয়েছিলাম, অন্ধকার পড়তে তার অবস্থান বদলের প্রয়োজন হয়ে পড়েছে। বন্দুক তুলে শূন্যে গুলি চালাতেই পারতাম, কিন্তু বাঘকে তাড়াতে এই পদ্ধতির ভয়ঙ্কর পরিণতির কথা জানা ছিল বলেই তা থেকে বিরত থাকলাম। আর বাঘ যদি আক্রমণ নাও করে তাহলে 450x400 রাইফেলের ভয় সে এই এলাকা ত্যাগ করলে আমার এত পরিশ্রম সবটাই জলে। এটা জানতাম যে বাঘ এমন ঝাঁপ দেবে না যাতে সে সোজা 30 ফুট নিচে পাথরে আছড়ে পড়বে, কিন্তু না ঝাঁপিয়ে পেছনের পায়ে ভর করে দাঁড়ালেও সে আমার নাগাল পেতেই পারে। কোল থেকে রাইফেল তুলে উল্টো দিকে করে বগলের তলা দিয়ে নল রাখলাম, সেফটি ক্যাচার খুলে রাখলাম। এই নড়াচড়ায় বাঘের গলার গর্জন আরও বেশি হলো। এইবার বাঘ আমার দিকে এগোলে আগে রাইফেলের খোঁচা খাবে, আর আঙুল বেঁকিয়ে রেখেই দিয়েছি ট্রিগারে। যদি বাঘকে নাও মারতে পারি, যে গন্ডগোলের সৃষ্টি হবে তাতে আমি গাছের আরও একটু উপরে ওঠার সুযোগ পাব। সময় কাটছিল না। ক্লান্ত হয়ে গর্জন করতে করতে বাঘ পাহাড়ের ধার দিয়ে আমার বাঁ দিকে ছোট্ট গিরিখাত লাফ দিয়ে পেরিয়ে গেল। কয়েক মিনিট পরে দেহাংশর হাড় চিবানোর শব্দ ভেসে এলো। শেষ পর্যন্ত যে অস্বস্তিকর অবস্থায় ছিলাম তা থেকে গা হাত পা ছাড়ানোর সুযোগ পেলাম। বাকি রাত জুড়ে যা শব্দ পেলাম তা ভেসে এলো ওই দেহাংশর দিক থেকে। তখন সূর্য উঠেছে কয়েক মিনিট, অথচ উপত্যকা জুড়ে গভীর এক ছায়া। আমার লোকেরা ঢিবি থেকে কুধ্বনি দিল। প্রায় সঙ্গে সঙ্গে বাঘকে দেখলাম খুব দ্রুত গতিতে আমার বাঁ দিকের পাহাড়ে উঠতে। সারা রাত জেগে আছি, তার উপর আবছায়া আলো। গুলি চালানো বেশ শক্ত, তবু গুলি চালানোর সুযোগ নিলাম। তৃপ্তি পেলাম দেখে যে গুলি সঠিক জায়গায় লাগলো। ভয়ঙ্কর গর্জন করি এবার সোজা আমার গাছের দিকে তেড়ে এলো বাঘ। লাফিয়ে যখন আসছে চালালাম দ্বিতীয় গুলি। ভাগ্য ভালো, এবার গুলি সোজা বুকে ঢুকল। এই গুলির দরুন তার আর লাফানো হলো না, ছিটকে পড়ল গাছের তলায়। আর তারপর সোজা নিচের উপত্যকায় ঝর্ণার জমা জলের জলাশয়। জলে পড়ল বুঝি আহত বাঘ সামলে নিল। তারপর জল থেকে উঠে উপত্যকা দিয়ে চোখের আড়ালে চলে যাওয়া তাকিয়ে দেখলাম জলাশয়ের জল রক্তে রাঙা। 15 ঘন্টা ধরে শক্ত গাছের ডালে বসে আছি, দেহের প্রতিটি পেশি যেন অসাড়। গাছ থেকে নেমে হাত পায়ের মালিশ করে নিয়ে তবেই বাঘের পিছনে যাওয়ার জন্য সচল হল। বাঘের রক্ত লেগেছিল গাছে। নামার সময় আমার জামা কাপড়েও তা লেগে যায়। তবে বাঘ বেশি দূর যেতে পারে। আরেকটি জমা জলের জলাশয়ের কাছে পাথরের তলায় মরে পড়েছিল। আমার নির্দেশ অমান্য করে লোকেরা টিভিতে জড়ো হয়েছিল। দুটি গুলির আওয়াজ, বাঘের গর্জন, এই সব শুনে তারা জোট বেঁধে নেমে এল। রক্ত লাগা গাছ আমার পড়ে থাকা টুপি দেখে
তারা স্বাভাবিক সিদ্ধান্ত নিল যে বাঘ আমাকে তুলে নিয়ে গিয়েছে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে এবার আমি চেঁচিয়ে ডাকলাম। উপত্যকায় দৌড়ঝাঁপ করে নেমে তারা আরও আতঙ্কে পড়ে গিয়েছিল আমার রক্ত মাখা জামা কাপড় দেখে। তাদেরকে আশ্বস্ত করতে হয়েছিল যে আমি আহত হই আর লেগে থাকা রক্ত আমার নয়। এক মুহূর্ত পরে তারা বাঘের চারপাশে গোল করে ঘিরে দাঁড়িয়েছিল। ছোট একটি গাছ কাটা হলো, তার লতা পাতা দিয়ে বাঘকে বাঁধাও হলো এবং যথেষ্ট কসরত করে চিৎকার করে খাঁড়াই পাহাড় থেকে বাঘের দেহ গ্রামে নিয়ে যাওয়া হলো। প্রত্যন্ত যে সমস্ত এলাকায় মানুষ খেকোরা উৎপাত করছে সেখানে সাহসী বিভিন্ন কাজ হয়। স্থানীয়রা এক নিত্য দিনের রুটিন মাফিক কাজ করে, আর বাইরের পৃথিবীর কাছে তো খবরই পৌঁছয়। কান্দার মানুষ খেকোর শেষ যে শিকার তা সম্পর্কে এখানে বলা উচিত বলে মনে করছি। ঘটনা ঘটার অল্প কিছুক্ষণ পরে আমি সেখানে চলে আসি। গ্রামবাসীরা সম্পূর্ণ তথ্য দেয়। জমি ভালো করে পরীক্ষাও করতে হয়। পরীক্ষা চলার সময় মধ্যিখানে কেউ বিরক্ত করে। এমন একটি গল্প আপনাদের শোনাব যার প্রতিটি অক্ষর সত্য, এই বিশ্বাস আমার আছে। যেখানে কান্দা মানুষ খেকোকে গুলি করে মেরেছিলাম তার কাছাকাছি একটি গ্রামে বয়স্ক একজন ও তার ছেলে থাকতেন। 1914 থেকে 18 প্রথম বিশ্বযুদ্ধে এই বয়সে মানুষটি সেনা দলে চাকরি করেছিলেন। তার স্বপ্ন ছিল নিজের ছেলেকে রয়্যাল গাড়োয়াল রাইফেলসে নথিভুক্ত করাবে। শান্তির বাতাবরণে থাকা সাধারণের কাজে সেই সময় শূন্য পদ কম, প্রার্থী বেশি, এখনকার মতো। ছেলের 18তম জন্মদিনের পরপরই একদল লোক গ্রামের মধ্যে ল্যান্সডাউনের বাজারে যাচ্ছিল। ছেলেটি এই দলে যোগদান করে। তার বাবা তাকে আগে থেকে মিলিটারি কায়দায় কিভাবে স্যালুট করতে হয় শিখিয়েছিল। নিয়োগকারী অফিসারের সামনে কি আদর্শ কায়দা দেখাতে হবে তাও শেখানো। কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই তাকে নিয়োগও করে নেওয়া হয়। নাম নথিভুক্ত করা হলে তাকে ছুটি দেওয়া হয় কিছু ব্যক্তিগত জিনিস বাড়িতে রাখার জন্য সৈন্যদলের তালিম শুরু হওয়ার আগে। দুপুর নাগাদ সে বাড়ি ফেরে। 5 দিন সে ছিল না। বন্ধুরা তাকে ভিড় করে ঘিরে ধরে তার খবর নিচ্ছিল। বন্ধুদের থেকেই সে জানতে পারে তার বাবা গ্রামের শেষ প্রান্তে তাদের ছোট জমিতে চাষ করছে। সন্ধে নামার আগে আসতে পারবে। এটি সেই চাষের জমি। আমি বাঘের থাবার ঝাঁক দেখে ওইখানে শঙ্খচূড় সাপ মেরেছিলাম। ছেলেটি নিজেদের গরু মোষকে খাওয়াত। এক প্রতিবেশীর বাড়িতে দুপুরের খাওয়া সেরে সে 20 জন লোকের সাথে পাতা কুড়োতে বেরোলো। আগেই আপনাদের বলেছি গ্রামটি চূড়োতে অবস্থিত ও জঙ্গল দিয়ে ঘেরা। 2 জন মহিলা এই জঙ্গলে ঘাস কাটতে এসে মানুষ খেকোর হাতে ইতিমধ্যেই প্রাণ নিয়েছে। ফলত বেশ কয়েক মাস ধরে গরু মোষতে গাছ থেকে কাটা পাতা খাইয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। নিজেদের প্রয়োজন মেটাতে লোকেদের অনেকটা যেতে হতো প্রতিদিন। 4 মাইল খাঁড়াই পথ নেমে গিয়েছিল। নেমে তারা পৌঁছেছিল আরেকটি উপত্যকার মাথায়। এই উপত্যকা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে 8 মাইল বিস্তৃত, আর শেষে চিকালা ফারেটে বাংলোর উল্টো দিকে রামগঙ্গা নদীর সঙ্গে মিশেছে। উপত্যকার উপরের অংশে জমি কম বেশি চ্যাটালো আর বড় গাছে ঢেকে গেছে। দল এখানে ভাগ হয়ে যায়, নিজেদের পছন্দের মতো গাছে উঠে যায়। প্রয়োজন মতো পাতা কাটার পর দড়ি দিয়ে বাঙিল বেঁধে নামানো হয় এবং গ্রামে 2-3 জন করে ফিরতে থাকে। পাহাড় থেকে নামার সময় নিজেদের সাহস হয় তাই তারা খুব জোরে কথা বলছিল, না হলে মানুষ খেকোকে ভয় দেখিয়ে তাড়াতে চাইছিল। হলো কি, বাঘ ঘন জংলা ঢাকা জমিতে উপত্যকার 8 মাইল নিচে শুয়ে থাকা অবস্থায় এদের গলার আওয়াজ পায়। আড়াল ছেড়ে সে একটি সরু ঝর্ণা পেরিয়ে গরু মোষের চলার পথ ধরে
এদের দিকে যেতে থাকে। এই আড়াল করা ঝোপে 4 দিন আগে বাঘ একটি সম্বর হরিণ মেরে খেয়েছিল। সে পথ ধরে বাঘ যাচ্ছিল, তা পুরো উপত্যকায় ছড়িয়ে বাঘের পায়ের আগের থেকে পিছনের অবস্থান লক্ষ্য করলে বাঘের গতি সম্পর্কে ওয়াকিবহাল হওয়া যাবে। যে ছেলেটির কথা বলছি সে করেছিল কি, একটি কাঞ্চন গাছে উঠেছিল। গাছ গরু মোষ চলার পথ থেকে 20 গজ দূরে ছিল। গাছের উপরের দিকে শাখা 1-2টি পাথরযুক্ত গিরিখাতের দিকে ঝুঁকেছিল। ওই পথের একটি বাঁক থেকে ছেলেটি বাঘের চোখে পড়েছিল। গা এলিয়ে বসে ওখান থেকেই ছেলেটিকে কিছুক্ষণ ধরে দেখার পর বাঘ পথ ছেড়ে একটি পড়ে থাকা শিমুল গাছের আড়ালে ঢুকে। গিরিখাত থেকে এই শিমুলের দূরত্ব ছিল 30 গজের কাছাকাছি। প্রয়োজনীয় পাতা তোলা হয়ে গেলে ছেলেটি গাছ থেকে নেমে আসে সব একসঙ্গে বান্ডিল করবে বলে। খোলা জায়গায় যতক্ষণ সে এই সব কাজ করছিল সে অনেকটাই নিরাপদ ছিল। দুর্ভাগ্যবশত তার চোখ পড়ে গিরিখাতের 2টি পাথরের মাঝখানে তার 2টি কাটা পাতা পড়ে রয়েছে, আর তা কুড়োতে গিয়ে সে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনে। ছেলেটি চোখের আড়াল হতেই বাঘ নিজের ওই গাছের আড়ালের আশ্রয় ছেড়ে গিরিখাতের ধারে গুড়ি মেরে এগিয়ে যায়। ছেলেটি নিচু হয়ে পাতা তুলছিল। বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে মেরে ফেলে। ছেলেটির সঙ্গে লোকেরা গাছে থাকা অবস্থায় বাঘ তাকে মেরেছিল নাকি তারা ওই জায়গা থেকে চলে যাওয়ার পর তা আমি জানতে পারিনি। সূর্যাস্তের সময় ছেলেটির বাবা গ্রামে ফেরত আসে। নিজের ছেলের চাকরি পাওয়ার মতো সন্তোষজনক খবরও পায়। জানতে পারে ছেলে লার্মসটাউন থেকে অল্প দিনই ছুটিতে এসছে। বাড়িতে ছেলেকে দেখতে না পেয়ে সে জানতে পারে ছেলের সকালে পাতা কুড়োতে যাওয়ার খবর। মোষগুলোকে বেঁধে সে ছেলের সন্ধানে বাড়ি বাড়ি ঘোরে যারা পাতা কুড়োতে গিয়েছিল। সবার একই কাহিনী। উপত্যকার মুখটাতেই সবাই আলাদা হয়ে গিয়েছিল। তারপর তারা কেউ তার ছেলেকে দেখতে পেয়েছে বলে তো মনে পড়ছে না। ধাপে ধাপে থাকা চাষের ক্ষেত পেরিয়ে খাঁড়াই পাহাড়ের ধারে ছেলের নাম ধরে বারবার বাবা ডাকল, কোনো উত্তর এলো না। রাত হয়ে যাচ্ছিল। বাড়ি ফিরে লোকটি ধোঁয়া ঘেরা অল্প আলোর একটি লণ্ঠন ধরে গ্রাম থেকে বেরোয়। আতঙ্কিত প্রতিবেশীদের প্রশ্নের উত্তরে সে জানায় ছেলেকে সে খুঁজতে যাচ্ছে। লোকেরা প্রশ্ন করে, মানুষ খেকোর কথা ভুলে গেলে নাকি? সে বলে, বাঘের জন্যই চিন্তা হচ্ছে, তাই ছেলেকে শুধু খুঁজতে যাচ্ছে। হয়তো গাছ থেকে পড়ে গিয়ে ছেলে আহত, বাঘের ভয়ে উত্তর দিতে পারছে না। তাকে সঙ্গ দেওয়ার কথাও সে আর কাউকে বলল, অন্যরাও বলল না। এরপর সারা রাত ধরে গোটা উপত্যকায় সে ছেলেকে খোঁজে। এই উপত্যকায় মানুষ খেকোর আবির্ভাবের পর থেকে কারুর পা রাখার সাহস হয়। তার পায়ের ছাপ দেখেই বুঝতে পেরেছিলাম। গোটা রাতে অন্তত 4 বার লোকটি বাঘের 10 ফুটের মধ্যে গিয়েছিল। বাঘ তখন তার ছেলেকে খাচ্ছিল। মন খারাপ, ক্লান্তি নিয়ে সে এক পথ থেকে একটু দূরে পাথরের উপর উঠে বসে। দিনের আলো তখন ফুটেছে। সূর্য উঠলে 2টো পাথরের উপর লেগে থাকা রক্ত তার চোখে পড়ে। তাড়াতাড়ি করে জায়গায় পৌঁছে দেখতে পায় বাঘ তার ছেলেকে শেষ করে চলে গিয়েছে। অবশিষ্ট দেহের অংশ নিয়ে সে বাড়ি ফিরে মৃতদেহ ঢাকার মতো কাপড় পেলে এবার তার বন্ধুরি মণ্ডল নদীর ধারে শ্মশান ঘাটে তাকে নিয়ে আসে। আমি মনে করি না এইসব কাজ খাড়া করে তাদের কল্পনা শক্তি কম বা নিজের করা কাজের ঝুঁকি সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়। আমাদের এখানকার পাহাড়ি মানুষেরা পরিবেশের প্রতি সহানুভূতিশীল, পাশাপাশি কুসংস্কারীও বটে। পাহাড় চূড়ো, উপত্যকা বা খাদ মানে কোনো দুষ্ট আত্মা। অন্ধকার নামলেই সেসব এড়িয়ে চলাটাই এদের দোস্ত। এই পরিবেশেই এই লোকটি বেড়ে উঠেছিল। 1 বছরেরও বেশি সময় ধরে বাঘ এখানে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে। অথচ সূর্যাস্ত থেকে সূর্যোদয় এমন আতঙ্কের জঙ্গলে লোকটি কোনো অস্ত্র ছাড়াই একা কাটিয়ে দিল। এই রকম সাহস আর গুণ করুণ লোকের মধ্যেই পাওয়া যায়।
তাকে বাহবা দেওয়ার অন্যতম কারণ আরেকটি, সে নিজেও জানে না কি সাহসের আর এসকোটি নায়কোচিতের কাজ করেছে সে। আমার অনুরোধে সে যখন ছবি তোলার জন্য মানুষ খেকোর পাশে বসেছিল, খুব শান্ত নিষ্পৃহ গলায় মুখ তুলে সে বলেছিল, আমি খুশি সাহেব যে আমার ছেলের মৃত্যুর বদলা আপনি নিলেন। কুমায়ুনের জেলা অফিসারদের এবং পরে গাড়োয়ালের মানুষদের যে 3টি মানুষ খেকো বাঘ মারব বলে কথা দিয়েছিলাম, এ বাঘটি ছিল সবশেষের আমাকে পাঠানো গাড়োয়ালের মানুষদের আবেদনের প্রতিলিপি। এ আবেদন পাওয়ার পর কি কথা দেওয়া হয়েছিল তা আগেই উল্লেখ করা হয়েছে। প্রেরক পৈনং, বুঙ্গি ও বিকলা, বাদলপুর পট্টির আদিবাসী জেলা গাড়োয়াল। প্রাপক ক্যাপ্টেন দেই কর্বেট, IARO কালাচুঙ্গি, জেলা নৈনিতাল। শ্রদ্ধেয় মহাশয়, আমরা সমস্ত অধিবাসীরা বিনয়ের ও শ্রদ্ধার সঙ্গে কয়েক লাইন আপনাকে জানাচ্ছি আপনার বিবেচনা ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশায়। এই অঞ্চলে একটি বাঘ গত ডিসেম্বর থেকে নরখাদকে পরিণত হয়েছে। এ যাবৎ 5 জন মানুষ তার হাতে প্রাণ হারিয়েছে ও 2 জন আহত। ফলে আমরা এখানকার মানুষজন গভীর সমস্যায়। বাঘটির ভয়ে আমরা আমাদের গ্রামের ক্ষেতগুলি পাহারা দিতে পারি না। হরিণ ইতিমধ্যে সেসব ফসল নষ্টও করে দিচ্ছে। গবাদি পশুর খাদ্যের জন্য যেমন আমরা জঙ্গলে প্রবেশ করতে পারি না, গবাদি পশুরা জঙ্গলে ঢুকেও বিচরণ করতে পারে না। অনেকগুলো মারা যেতেও বসেছে। এই অবস্থায় আমাদের অস্তিত্ব প্রশ্নের মুখে। বন বিভাগের অফিসাররা সম্ভাব্য সমস্ত পদক্ষেপ ও ব্যবস্থা নেওয়ার পরেও সফলতার আশা দেখতে পাওয়া যাচ্ছে না। 2 জন শিকারী গুলি করার চেষ্টা করলেও দুর্ভাগ্যবশত তারা সেটিকে পাননি। আমাদের সহৃদয় জেলাশাসক বাঘটিকে মারার পুরস্কার স্বরূপ 150 টাকা পুরস্কার ঘোষণা করেছে। সবাইকার চেষ্টা সত্ত্বেও সফলতা আসেনি। আমরা জানতে পেরেছি আপনি অনেক নরখাদক ও চিতা শিকার করেছেন। বিশেষত এ ব্যাপারে আপনি কুমায়ুন রাজস্ব বিভাগে প্রচুর খ্যাতি অর্জন করেছেন। এমনকি নাজপুরের কুখ্যাত চিতাটিও আপনার হাতেই মারা পড়ে। আমাদের এখানকার সম্মিলিত সবার মত যে এই বাঘটিও আপনার হাতেই মারা পড়বে। তাই মনে ভরসা ও সাহস করে আপনাকে অনুরোধ করছি কষ্ট করে এখানে আসার জন্য এবং বাঘটিকে অর্থাৎ আমাদের শত্রুকে মেরে জনসাধারণের সন্ত্রাসের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য। আপনার পদক্ষেপের জন্য এখানকার সমস্ত অধিবাসীরা আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকবে ও আপনার দীর্ঘ সমৃদ্ধি কামনা করবে। আশা রাখছি আপনি আমাদের শর্ত বিবেচনা করবেন ও এই উপদ্রব থেকে বাঁচাতে এগিয়ে আসবেন। জায়গার পথ নির্দেশ দিয়ে রাখি, রামনগর থেকে সুলতান, সুলতান থেকে লাহাচোর, লাহাচোর থেকে কান্দা। রামনগরে আসার তারিখ আমাদের দয়া করে যদি জানান, আমাদের লোক ও গরুর গাড়ি রামনগরে হাজির থাকবে আপনার সাথে দেখা করে আপনাকে আনার জন্য। আপনার অনুগ্রহ প্রার্থিত মহাশয়, আপনার একান্ত বিশ্বস্ত গোবিন্দ সিং। নৈশং মোড়ল, ঝাড়াট গ্রাম, 18 ফেব্রুয়ারি 1933। এর সঙ্গে যুক্ত হয়েছিল 40 জনের স্বাক্ষর ও 4টি আঙুলের ছাপ। পৈনং, বুঙ্গি ও বিকলা। বাদলপুর পিকটি, ঠিকানা গোবিন্দ সিং নেগি, গ্রাম ঝাট্টিপাটি, পোস্ট পৈনং, জেলা বাদিয়ালগাঁও, উত্তরপ্রদেশ।